মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে ফের সক্রিয় স্বপন আমিন সিন্ডিকেট। রিক্রুটিং মাফিয়াদের দুষ্ট চক্রে নিঃস্ব অনেক যুবক। যোগাযোগ করলে আজকে ফ্লাইট দিব, কালকে ফ্লাইট দিব, পরবর্তীতে আমরা বলছি আমার টাকার দরকার, আমার ফ্লাইট দরকার না। 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন আমাকে বিভিন্ন সময় ডেট দিতেছে যে অমুক ডেটে আমাকে নিবে, কিন্তু নেওয়া হইতেছে না। রাজস্ব বাড়ানোর চাপ, আইএমএফ এর কর ছাড়ের দিন চলে গেছে বললেন অর্থ উপদেষ্টা। ভ্যাট আদায়ে হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের। এবং যুক্তরাষ্ট্রের শুল্ক সাময়িক স্থগিত হলেও প্রভাব পড়বে ব্যাংকিং খাতে। সংকুচিত হবে বৈদেশিক মুদ্রার বাজার, আর্থিক কৌশল ও নীতি সংস্কারের তাগিদ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে আবারও সক্রিয় হচ্ছে স্বপন আমিন সিন্ডিকেট, যারা এরই মধ্যে হাতে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, জিম্মি করে রেখেছে পুরো শ্রমবাজার। অসাধু এই দুষ্ট চক্রের কারণে নিঃস্ব হয়েছেন অনেক অভিবাসী শ্রমিক। বদলে যাওয়া বাংলাদেশে কিছুদিন নিষ্ক্রিয় থাকার পর সুযোগ বুঝে আবারও সক্রিয় হচ্ছে এই রিক্রুটিং মাফিয়ারা। সংশ্লিষ্টরা বলছেন শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে দিতে হবে, বন্ধ করতে হবে শ্রমিক হয়রানি ও সব ধরনের প্রতারণা। বিস্তারিত জানাচ্ছেন হোসেন শাহাদাত। সৌদি আরবের পরই বাংলাদেশের সবচেয়ে বড় আর সম্ভাবনার শ্রমবাজার মালয়েশিয়া। ভাগ্য বদলের আশায় প্রতি বছর ভিটেমাটি বিক্রি করে সেদেশে পাড়ি জমান হাজারো বাংলাদেশি। সিন্ডিকেট আর প্রতারণার খপ্পরে পড়ে তাদের অনেকে এখন নিঃস্বপ্রায়। এর মাধ্যমে তাকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এখন আমাকে বিভিন্ন সময় ডেট দিতেছে যে অমুক ডেটে আমাকে নিবে, কিন্তু নেওয়া হইতেছে না। আপনারা যোগাযোগ করলে আজকে ফ্লাইট দিব, কালকে ফ্লাইট দিব, পরবর্তীতে আমরা বলছি আমার টাকার দরকার, আমার ফ্লাইট দরকার না। সবার কিন্তু নগদ আর্থিক কম ছিল। জায়গা জমি বিক্রি করার পরে এরা টাকাগুলি দেওয়ার পরে এখনো যাইতে পারে না, ওনারা ভুক্তভোগী। উন্নত জীবনের হাতছানি দেয়া এই বাজারকে অনিয়ম, লুটপাট আর দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত করেছে স্বপন আমিন সিন্ডিকেট। ফেসিবাদী সরকারের দোসর হয়ে তারা হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। সুযোগ বুঝে আবারও সক্রিয় হচ্ছে এই রিক্রুট মাফিয়া চক্র। রুহুল আমিন স্বপন আর আমিন নূরের সঙ্গে আছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি, বাইরার সাবেক সভাপতি মোহাম্মদ আবুল বাশার সহ আরও বেশ কয়েকজন অর্থ পাচারকারী। দাতুশ্রী আমিন মালয়েশিয়ার প্রান্তে ম্যানেজ করেছেন, আর বাংলাদেশের প্রান্তে রুহুল আমিন স্বপন সাহেব এই সাবেক সরকারের মন্ত্রী, এমপি নেতাদেরকে ম্যানেজ করেই কিন্তু এই সিন্ডিকেটগুলো করেছেন। সরকারকেই মূলত সিন্ডিকেট করেছেন। মালয়েশিয়ার 15টা সোর্স কান্ট্রি, যারা দেশ থেকে আপনার লোক নেয়। বাংলাদেশে তাদের একটা কান্ট্রি, তো 14টা কান্ট্রির জন্য একরকম নিয়ম হবে, আর বাংলাদেশের জন্য কেন নিয়ম ভিন্ন হবে? আমার প্রথম প্রশ্ন। এখানে যে এমইউটা হয়েছে, এই এমইউটার মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। অনুসন্ধান বলছে সিন্ডিকেট করে অন্তত 25,000 কোটি টাকা লুটপাট করেছে আমিন স্বপন আর পতিত স্বৈরাচারের দোসররা। লাইসেন্স নিতে হলে কমপক্ষে 5 কোটি টাকা গুনতে হতো এজেন্সি মালিকদের। সিন্ডিকেটকে কর্মী প্রতি চাঁদা দিতে হতো 1,52,000 টাকা। শ্রমবাজারের এই সিন্ডিকেট থেকে মুক্তি চায় অন্য সব রিক্রুটিং এজেন্সি। সিন্ডিকেটের দুর্নীতি, লুটপাট আর টাকা পাচারের কারণে গত কয়েক বছরে বেশ কয়েকবার বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। তাদের স্বেচ্ছাচারিতার কারণে গত বছরও সব প্রক্রিয়া শেষ করে যেতে পারেনি প্রায় 20,000 শ্রমিক। এখন নতুন করে দেশটিতে শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হওয়ার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে পুরনো সিন্ডিকেট। অলরেডি সরকারের বিভিন্ন দপ্তরে তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সিআইডিতে মামলা আছে, দুদকে মামলা আছে। তো এই এত কিছুর পরেও যারা সিন্ডিকেটের মূল ব্যক্তি, মূল হোতা, তারা কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে, এবং এটার কারণেই কিন্তু তারা আবারও সিন্ডিকেট করার কিন্তু পায়তারা করছে। শুধু তাই নয়, স্বপন আমিন সিন্ডিকেটের অতি মুনাফালোভের কারণে অনেক কর্মী মালয়েশিয়াতে গিয়ে ঠিকমতো চাকরি এবং বেতন পাচ্ছেন না। বিদেশের মাটিতে অসহায় নিরুপায় হয়ে মানবেতর জীবনযাপন করেন বাংলাদেশি শ্রমিকরা। অনুসন্ধানে জানা গেছে, শ্রমবাজারের সিন্ডিকেট বন্ধ হলে কমপক্ষে 1.5 থেকে 2 লাখ টাকা কম খরচে মালয়েশিয়া যেতে পারবেন শ্রমিকরা। যোগ্যতা এবং সক্ষমতার ভিত্তিতে কর্মী পাঠাতে পারবে বৈধ রিক্রুটিং এজেন্সিগুলো। এছাড়া বারবার বন্ধ হবে না শ্রমবাজার, জনশক্তি রপ্তানিতে কমবে অরাজকতা আর দুর্নীতি, অনিয়ম।
আমরা এর আগে দেখেছি যে এটা দলীয় প্রভাবের একটা ছদ্মছায়াতে হচ্ছে যে এই সিন্ডিকেটগুলো তৈরি হয়েছে, কিন্তু বর্তমান সময় কিন্তু আসলে যেহেতু আমাদের এখন কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সমাজ, যে এখন কিন্তু দলীয় সেই প্রভাবটা না থাকারই কথা, তারপরও কিভাবে তারা করছে এই জায়গাটাই আসলে আমাদের সিন্ডিকেট ভাঙতে হবে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহত্তর স্বার্থেই শ্রমবাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে, আইনের আওতায় এনে নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। এর ফলে জনমনে আস্থা ফিরবে, অর্থনীতিতে বাড়বে রেমিটেন্সের প্রভাব। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। শ্রমিক এবং মালিক উভয় পক্ষের স্বার্থ অক্ষুণ্ণ রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে, জানিয়েছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। জুন মাসে সুইজারল্যান্ডে আইএলওর সাথে বৈঠক শেষে এই বছরই আইনটি চূড়ান্ত হবে, যেখানে অগ্রাধিকার থাকবে শ্রমিকদের ন্যায্য অধিকারের বিষয়টি। সচিবালয় মে দিবস নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। দেশের রপ্তানি আয়ের ৮০% আসে প্রচলিত শ্রম খাত অর্থাৎ ফরমাল খাত, যা পোশাক শিল্পকেই ধরা হয়। এ খাতে বর্তমানে প্রায় ৬০ লাখ শ্রমিক কাজ করেন, কিন্তু এর বাইরে নির্মাণ শ্রমিক সহ অনেক অপ্রচলিত শ্রম খাত রয়েছে, যার কোনো হিসেব সরকারের কাছে নেই। অন্তর্বর্তী সরকার এসব অপ্রচলিত খাতকে শ্রম খাতের মূলধারায় নিয়ে আসার চেষ্টা করছে, জানালেন শ্রম উপদেষ্টা। মে দিবস উপলক্ষে সচিবালয় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গত 15 বছর, 20 বছর, 30 বছর এই মন্ত্রণালয় কি কাজ করেছে, এইগুলো কেন বাইরে রয়ে গেছে, এগুলো নিয়ে কেন আলোচনা হয়নি, এগুলো নিয়ে কেন চিন্তা হয়নি। বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে এই সরকার আন্তরিক। শ্রম আইনে এসব বিষয় পরিষ্কার করা হবে। কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবার সহযোগিতা দরকার, শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। সরকার পক্ষ থেকে শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়ের কাজ নয় এটা, সেখানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, সেখানে কমার্স মিনিস্ট্রি আছে, তারপরে বিডা আছে, ডেভেলপমেন্টে যায়। তো সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে তাহলে আমার পক্ষে এটা সম্ভব যে শ্রমিকদের একটু আগিয়ে নিয়ে যাওয়া। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে, মে দিবসের এমন স্লোগানকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে র্যালি, আলোচনা সভা সহ দিনব্যাপী থাকছে নানা আয়োজন। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজস্ব বাড়ানোর চাপে আছে সরকার, তাই কর ছাড় থেকে বেরিয়ে আসার পক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীতে এনবিআর এর পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি বলেন, ৯০ দিনের মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করা হবে। আর বাণিজ্য উপদেষ্টা বলছেন, ব্যয় ভিত্তিক নয়, লক্ষ্য পূরণে বাজেট দিবে অন্তর্বর্তী সরকার। এ সময় ভ্যাট আদায়ের নামে হয়রানি বন্ধের দাবি জানান ব্যবসায়ী নেতারা। প্রতি অর্থবছর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে প্রায় ২.৫ লাখ কোটি টাকার মতো কর ছাড় দিতে হয়। সরকারের দাবি, এতে লোকসান হচ্ছে জিডিপিতে। তাই ২০২৭ সালের জুনের মধ্যে সব ধরনের কর অব্যাহতি যৌক্তিক হারে কমিয়ে আনতে চায় এনবিআর। এমন সিদ্ধান্তের মধ্যেই ব্যবসায়ী নেতাদের অভিযোগ, ব্যবসা বাণিজ্যে বেড়েছে আমলাতান্ত্রিক জটিলতা, শুল্ক জমাতেও দিতে হচ্ছে ঘুষ। এনবিআর এর পরামর্শ কমিটির সভায় এমন অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। মাঝে মাঝে দেখা যায় ট্যাক্স হয়েছে ৩০,০০০ টাকা, ঘুষ হচ্ছে ৫০, ধরুন আমি ট্যাক্স ৩০,০০০ মধ্যে সাইড়ে যাই, ৫০ তো বেশি। কেন আপনারা আপনাদের ঝামেলা বাড়াবেন? ভ্যাটের ক্ষেত্রে দুবার আছে ৭.৫%, আবার আছে ১৫%, মোট ২২.৫% আমাদের ভ্যাট আরোপ করা হয়। ভ্যাটের কিছু ওই যে 6.5, 6.3 আরও কোন কোন কিছু ফর্ম দেওয়া আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে বলা হয়, কিন্তু আমি কখনোই এটা বুঝতে পারি নাই বা এনবিআর বা কেউ আমাদেরকে এটাকে বুঝায় নাই যে কেন এটা রাখতে হবে। এ সময় উপস্থিত অর্থ উপদেষ্টা বলেন, আগামীর অর্থনৈতিক বাস্তবতা মোকাবেলায় রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে উপদেষ্টা জানান, ৯০ দিন পর দেশটির কাছ থেকে আরও সময় চাওয়া হবে। রিয়াতের যুগ চলে গেছে, কিন্তু আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সাম্পশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। এর দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না। সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত দিনে বাজেট ছিল ব্যয়ের মহোৎসব, তাই এবার জনবান্ধব বাজেটের পরিকল্পনা সরকারের। আমাদের
বাজেটটাই করা হতো ব্যয়ের মহোৎসব করার জন্য। আমরা কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাস্তবতার ভিত্তিতে একটা বাজেট তৈরি করা। এ সময় প্রত্যক্ষ কর আদায় বাড়ানোর উপর জোর দেন এনবিআর চেয়ারম্যান। আমাদের 2/3 আসে ইনডাইরেক্ট ট্যাক্স থেকে এবং 1/3 আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে। তো অথচ ডেভেলপ কান্ট্রিতে ঠিক উল্টো চিত্র, সব ট্যাক্সই কিন্তু আসে হচ্ছে ইনকাম ট্যাক্স থেকে। এদিকে আগামী বাজেটে সাধারণ করদাতাদের জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই, যা এখন 3.5 লাখ টাকা। আয়কর আইনের 195 ধারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। যুক্তরাষ্ট্রের আরোপিত 37% শুল্ক 3 মাসের জন্য স্থগিত হলেও তা কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের ব্যাংকিং খাতে। কেননা এই নীতির ফলে কমবে রপ্তানি আয়, সংকুচিত হবে বৈদেশিক মুদ্রার বাজার। বুধবার সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসি আয়োজিত বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কারের প্রেক্ষিতে বাংলাদেশের উপর প্রভাব শীর্ষক আলোচনায় এমন শঙ্কার কথা উঠে আসে, যা থেকে উত্তরণে স্থিতিশীল আর্থিক কৌশল গ্রহণ এবং নীতি সংস্কারের তাগিদ দিয়েছেন আলোচকরা। দেশে যত রপ্তানি আয় হয় তার অন্তত 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তথ্য বলছে এই আয়ের অন্তত 19% আসে যুক্তরাষ্ট্র থেকে। ফলে যুক্তরাষ্ট্র তথা আন্তর্জাতিক অর্থনীতির পরিবর্তন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের আর্থিক খাতে প্রভাব ফেলে। ব্যবসায়ীদের শঙ্কা, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির উপর ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক কার্যকর হলে কমতে পারে তৈরি পোশাকের রপ্তানি আয়। Imposition of additional tariffs by the United States under the Trump administration, including proposed tariffs on Bangladesh's exports, constraining export earnings, lightening foreign currency liquidity, and increasing non-performing loans, particularly in sectors reliant on international trade. আইসিসি আয়োজিত বিশ্বব্যাপী আর্থিক প্রবণতা ও সংস্কার বাংলাদেশের প্রভাব শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা উঠে আসে। রপ্তানি আয়ের নেতিবাচক প্রভাব সংকটে ফেলবে বিদেশি মুদ্রা বাজারকেও, চাপে পড়বে দেশের ব্যাংক খাত। If we are to survive these various changes going forward, I feel that we need to get together regularly, brainstorm, and our responses, especially policy responses, coordination across the various regulators and ministries needs to be far faster than they are currently. I am deeply convinced the future lies in the global south and its contribution to the global banking commission in future. আলোচনায় উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের আশা, অতি দ্রুতই ব্যাংকিং খাতে সংস্কারের ফলাফল পাওয়া যাবে, যা পারিপার্শ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।